ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। বাংলাদেশের ব্যাংক খাত এখন একটি পরিশুদ্ধির পথে হাঁটছে। গণ আকাঙ্ক্ষা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক তৎপরতার মিলিত প্রয়াসে অনেক কিছুই বদলাচ্ছে। তবুও কিছু কাঠামোগত চ্যালেঞ্জ রয়ে গেছে। একদিকে বাংলাদেশ ব্যাংক পরিচালনায় আনছে কড়াকড়ি, অন্যদিকে নতুন পরিচালনা পর্ষদগুলো দায়িত্ব নিতে গেলেই শুরু হয় আইনি লড়াই। অর্থঋণ আদালতে আটকে থাকা হাজার হাজার মামলা, পরিচালনা বোর্ড গঠনের প্রক্রিয়ায় দ্বন্দ্ব এবং আইনগত ব্যাখ্যার ভিন্নতা, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে ব্যাংক খাত আসলে কোন পথে এগোচ্ছে, নিয়ন্ত্রক সংস্থার নীতির প্রয়োগ কতটুকু কার্যকর এবং আইনের মধ্য দিয়ে এই খাত কতটা স্থিতিশীল হতে পারে। এসব নিয়েই আজ আমাদের টালি খাতার আলোচনা। ব্যাংক পরিচালনায় আইনি বাধা দূর হবে কিভাবে। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসির পরিচালক মাহমুদ হোসেন এফসিএ এবং কোম্পানি আইন বিশ্লেষক ব্যারিস্টার সাকিব শিকদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি একটু শুরু করতে চাই মাহমুদ হোসেন আপনাকে দিয়ে, যে বিষয়গুলো আসলে শুরুতেই বলছিলাম। গণঅভ্যুত্থানের পর ব্যাংক খাতে আসলে সংস্কারের নানান রকমের চেষ্টা কিন্তু করা হচ্ছে এবং নানান পরিবর্তনও কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করেছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এরই মধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইতিমধ্যে যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে এটা তো পরিপূর্ণভাবে আপনার বোঝা যাচ্ছে বা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। আপনি যদি সময়ের একটু তুলনামূলক একটা অবস্থান দেয়া হয় যে বিগত আপনার সরকার যখন পতন হলো তখন যে আর্থিক সেক্টরের উপর মানুষের যে একটা ট্রাস্ট এবং মানুষ যেভাবে করে ব্যাংক সেক্টর থেকে টাকা নিয়ে যাচ্ছিল এবং অনেকগুলো ব্যাংকে মানুষ যেভাবে আপনার ভিড় ধরে টাকা পাচ্ছিল না এবং যে একটা টালমাটাল অবস্থা ছিল, সেখান থেকে এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনে আর্থিক সেক্টরে যে একটা ঘাটতি, আপনার আস্থা একটা চরম যে অবনতি ছিল, সেখান থেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ আপনার উন্নতি হয়েছে। বিশেষ করে আর্থিক সেক্টরে যে লুটপাট ছিল, সেই লুটপাটটা কিন্তু আপনার একদম আপনার কমে আসছে বলতে হবে। একদম যদি নাও যায়, আর্থিক সেক্টরের মাধ্যমে যে আপনার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছিল, সেটা কিন্তু ওভার ইনভয়েসিং এর মাধ্যমে আপনার হয়তো ইম্পোর্টের ক্ষেত্রে বা এক্সপোর্টের ক্ষেত্রে, আন্ডার ইনভয়েসিং এর ক্ষেত্রে মাধ্যমে সেগুলো কিন্তু একদম খুব কমে আছে। তারপরে যদি আপনি দেখুন যে বিভিন্ন কর্পোরেট থেকে টাকা নিয়ে সেই টাকা লোনের নামে যেভাবে করে নিয়ে নেওয়া হতো, সেটাও কিন্তু আপনার মনে করেন উল্লেখযোগ্য পরিমাণ ভাবে কমে আছে, যে এই যে আর্থিক সেক্টরের যেটা লুটপাট। তো কাজেই আপনার বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশনে সেটা কিছু কিছু ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে হোক বা বাংলাদেশ ব্যাংকের একটা একটিভ যে সুপারভিশন আছে সেটার মাধ্যমে হোক, অথবা পলিসিগত দিক থেকে আইনের শাসন কর্তৃ পালনে যে বিভিন্ন সংস্থা, যেটা বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদকের কথা যদি বলি, তাদের যে কার্যক্রম, তার আপনার মনে করেন আন্তরিকতা বা তার সদিচ্ছার সবকিছু কিন্তু এখন এমন মনে হচ্ছে যে আগে যেটা খুব সহজে পার পাওয়া যেত যে আইন অমান্য করে, সেখানেও কিন্তু যদি আমরা দুদকের কথা বলি, এখন তাদের অ্যাকশন যদি দেখি যে যারা বিভিন্ন সময় ব্যাংকিং সেক্টরকে লুটপাট করেছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে একটা প্রচেষ্টা বা এইসব প্রতিষ্ঠানের যে কার্যকরী ভূমিকা, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা পরিবর্তন। মাহমুদ হোসেন, আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবারও আসবো এবং আপনি বলতে চাচ্ছেন যে এখন আর্থিক শৃঙ্খলা অনেকটুকুই ফিরে এসেছে এবং অর্থ লুটপাটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটাই কমে এসেছে। সাকিব শিকদার, আপনি আছেন আমাদের সাথে, আপনার কাছে একটু যেতে চাই। খেলাপি ঋণের একটি বড় অংশ কিন্তু এখনো আটকে আছে অর্থঋণ আদালতে। এখানে একটি জট আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জটে কি আইনি সংশোধন প্রয়োজন রয়েছে জট খোলার জন্য আপনি মনে করেন? জি, ধন্যবাদ। এটার জন্য ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন, বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্ট কিছু পলিসিগত ডিসিশন ইমপ্লিমেন্ট করা অলরেডি রেজলিউশন একটা অর্ডিন্যান্স পাস করেছে এবং আপকামিং ইয়ারে হয়তো ব্যাংকিং কোম্পানিজ একটা ডিসেম্বরের মধ্যে আমাদের ইনফরমেশনে
আপডেট করা হবে, এবং এছাড়াও আমাদের মানি লোন কোড যেটা আছে সেটাও একটু অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। এছাড়া একটা নতুন প্ল্যাটফর্ম চালু করছে যে আপনার এই আমাদের যেই এনএলপি গুলা আছে এগুলাকে কিভাবে ট্রেড করে ক্রয় বিক্রয় করা যায় সেটার জন্য একটা প্ল্যাটফর্মও বা একটা পার্টিকুলার ফরমেশন তৈরি করা হচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট না করা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে এটার সম্বন্ধে একটা প্রিএমটিভ কোনো আইডিয়া দেওয়াটা ঠিক হবে না। বাট যে পলিসিগুলো নিচ্ছে সেটা থেকে বলা যায় যে বাংলাদেশ ইজ অন দ্য রাইট ট্র্যাক রিকভারির ব্যাপারে। কিন্তু আমাদের যে মেইন প্রবলেমটা ছিল যে আপনাদের গত সরকারের আমলে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের এবং ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের যে স্পেসিফিক রেগুলেশন ছিল বা ব্যাংক কোম্পানিজ আইনে কিন্তু বলা ছিল যে একটা সার্টেন গ্রুপ বা একটা শেয়ার হোল্ডার একটা সার্টেন পার্সেন্টেজের উপরে, যেটা 10% ছিল 14তে ধারাতে, এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের একটা প্রভিশন ছিল 5% উপরে গেলে, সেটাকে ওভাররাইড করে কিছু কিছু শরিয়া ভিত্তিক ব্যাংকে 82% পর্যন্ত ওনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি টেক ওভার করেছে। তো এটার এগেনস্টে কিন্তু আবার ডিসেম্বরে খুব সুন্দর একটা গাইডলাইন বা রেগুলেশন, যেটা আলটিমেট বেনিফিশিয়াল ওনার, এটা নিয়ে কিন্তু একটা গাইডলাইন বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর করে একটা গাইডলাইন দিয়েছে। এবং প্রত্যেকটা ব্যাংক এখন যেখানে ডিটেক্ট করবে যে হ্যাঁ এখানে আসলে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি থার্ড পার্টির বা একটা কলিউশন থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সাথে সাথে রিপোর্টিং করবে। সো এইগুলো যদি ঠিক মতন ইমপ্লিমেন্ট করা যায় পলিসিগত, আর ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টের যেগুলা অ্যানোমালিগুলো আছে এগুলো যদি রিমুভ করা যায়, এবং রেজলিউশন অর্ডিন্যান্সে যেই ধারাগুলাতে বলেছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করতে পারে, তাহলে মনে হয় যে নেক্সট ইয়ার থেকে আমরা একটা ভালো দিকে আগাবো। জি, মাহমুদ হোসেন, আপনার কাছে আবার একটু যদি যাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে নতুন পরিচালনা পর্ষদ যে বিশেষ সভা তারা বিভিন্ন সময় ডেকে থাকেন, এবং পুরনো যে বিতর্কিত বোর্ডের পরিচালকরা রয়েছেন, যদি আমরা আগের কথা বলি, সেক্ষেত্রে তারা আদালতে গিয়ে সাময়িক আদেশে সেই সভা অনেক সময় বন্ধ করে দেন। তো কিভাবে তাহলে নতুন বোর্ড আগাতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের যিনি আইনজ্ঞ আমাদের সাথে আছে, উনি কিছু আইনি পরিবর্তনের কথা বলছিলেন, যে সবচেয়ে বড় একটা আইন যেটা বাংলাদেশ ব্যাংক করেছে ইতিমধ্যে, যেটা ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট। এখন দেখেন, একটা আইনি কাঠামো তো শুধুমাত্র একটা আইন না, এবং একটা ব্যাংক যে অপারেট করে এটাও কিন্তু শুধুমাত্র একটা আইনের মাধ্যমে কিন্তু অপারেট করে না। এখানে মূলত কোম্পানি অ্যাক্ট আছে, এখানে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আছে, এখানে হচ্ছে আপনার অর্থ ঋণ আছে, অনেকগুলো আইনের কিন্তু ইস্যুস আছে। এখন বর্তমানে সংসদ নাই, আমরা জানি প্রেসিডেন্টের আপনার হচ্ছে পাওয়ার দিয়ে বিভিন্ন অর্ডিন্যান্স করা হচ্ছে। আইএমএফ এর আর্থিক সহায়তায়, ওয়ার্ল্ড ব্যাংকের আপনার মনে করেন আর্থিক সহায়তায়, পরামর্শে কিন্তু আপনার মনে করেন কয়েকটা কমিটি কিন্তু কাজ করছে যে কোথায় কোথায় আপনার পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন। তো কাজে নতুন বোর্ড যখন কাজ করতে যায়, তখন কিছু কিছু ক্ষেত্রে পুরাতন বোর্ড বা আপনার মনে করেন আরো সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু আইনে আপনার সহায়তা নিয়ে এখানে প্রতিবন্ধকতা তৈরি করে, এবং এই যে প্রতিবন্ধকতা অন্য অন্য আইনের সহায়তায় করতে পারে, এটাই কিন্তু একটা দিকে প্রমাণ করে যে বর্তমানে আইনের শাসনে কিছুটা হলেও প্রতিফলন আছে। কারণ কিছু কিছু জায়গায় আইনি কিছু আপনার জটিলতা থাকায় তারা এটা সুযোগ নিতে পারছে। বাট এখানে যে জিনিসটা দরকার, যে আমাদের যে কোর্ট আছে তারা তো আইন অনুসারেই আপনার হচ্ছে পরিচালিত হয়। তবে এই জায়গাটায় যদি আপনার সেন্সিটাইজ করা যায়, এই জায়গাটায় যদি বাস্তবিক অবস্থাটা আরেকটু সুনজরে নেওয়া যায়, তাহলে বোধহয় নতুন বোর্ড যারা আপনার ভালো উদ্দেশ্য নিয়ে অপারেট করছে, সেখানে কিছুটা হলেও ছাপ ছেড়ে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে ব্যাংকিং সুশাসন ফিরিয়ে আনা, সেখানে হয়তো কিছুটা হলে আগাতে পারবে। এবং আপনার আরেকটা যে প্রয়োজন, যে ব্যাংকগুলো যে পদক্ষেপ নিয়ে সেটা সব দিক থেকে আইনের প্রতিপালন হচ্ছে কিনা, কোথাও আইনের বিচ্যুতি হচ্ছে কিনা, এটা একটু দেখে শুনে আপনার সতর্কতার সহিত আগালে কিছু কিছু জায়গায় বোধ হয় কিছু আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এটা তো এমন কিছু না যে একটা সুইচ
ডিপলি সবকিছু একদিনে পরিবর্তন হয়ে যাবে। এখানে আপনার গ্রাজুয়ালি হবে, তো কাজে একটু সতর্কতার সহিত তো বর্তমান আইনি রিকোয়ারমেন্টটা যদি জি যাচাই বাছাই মাহমুদ করে হোসেন, এখানে আমরা দুটি বিষয় পেয়েছি, এক হচ্ছে আইনি কিছু জটিলতা এবং আইনের যদি বিচ্যুতি হয় কিনা সেই বিষয়টিও দেখার বিষয় আপনি বলেছেন। এই দুটি বিষয় নিয়ে আমি আবারও আসবো, কিন্তু মাহমুদ হোসেন এবং সাকিব শিকদার আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ব্যাংক পরিচালনায় আইনি বাধা দূর হবে কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন মাহমুদ হোসেন এবং সাকিব শিকদার। এ পর্যায়ে আমি একটু সাকিব শিকদার আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আপনি শুনছিলেন মাহমুদ হোসেন বলছিল যে নতুন বোর্ড ভালো কিছু করতে পারছে না নানা কারণে, তার মধ্যে দুইটি বিষয় উনি বলেছেন যে আইনি জটিলতা আছে এবং আইনের বিচ্যুতি হচ্ছে। এখানে আমরা আসলে যে বিষয়টি নির্ধারণ করেছি যে আইনি বাধাগুলো দূর করা যাবে কিভাবে, আইনি বাধা দূর করার পাশাপাশি এই যে আইনের বিচ্যুতির যে বিষয়টি, আগের পরিচালনা পর্ষদ বেশ শক্তিশালী বা প্রভাবশালী আমরা যদি বলি, বাংলাদেশ ব্যাংক তাদের বাদ দিলেও তারা কিন্তু আসলে বসে নেই। তাহলে কিভাবে এই তৎপরতা বন্ধ করা যায়? জি, একটা জায়গাতে আমি মনে হয় সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্ট না করি, কিন্তু আপনি যদি হলিস্টিক ওয়েতে আইনি জটিলতার ব্যাপারটা চিন্তা করেন, উনাদেরকে ব্যাংক কোম্পানিজ আইনের 47 ধারাতে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো 47 ধারাতে অ্যাপয়েন্ট করাতে 47 ধারাতে স্পষ্ট করে লেখা আছে যে নর্মাল ব্যাংকের যে ডিরেক্টরসরা ছিল, যেই ক্ষমতা বলে তারা যেই ক্ষমতা এক্সারসাইজ করতো, এই রিপ্লেসমেন্ট বা যারা এই টাইমে ইন্টেরিয়ামের ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করছে, তারা সেম পাওয়ার এক্সারসাইজ করবে। সো ওই ব্যাপারটা জটিলতা যে তাদের পাওয়ার নাই বা তারা ডে টু ডে অ্যাফেয়ার্স এর বাইরে কোনো কাজ করতে পারবে না, আইনগতভাবে কিন্তু এটা সঠিক নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনাদের এখানে দেখেন, এখানে কিছু কিছু আপনারা জানেন বিসেক থেকে কিছু ইনস্ট্রাকশন এসেছে এবং কিছু কিছু কোর্টের ফ্রিজিং অর্ডারও হয়েছে যে যারা যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিল তাদের অনেকের শেয়ার গুলাতে ফ্রিজ করা আছে এবং সাসপেনশন করা আছে ট্রেড থেকে। সো তাদের কিন্তু রাইট গুলো এখন পর্যন্ত লিগালি যদি আপনি চিন্তা করেন, টিপিক্যালি তাদের রাইট গুলা কিন্তু অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসেবে এলিয়েনেট হয় নাই। তাদেরকে ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংক 47 ধারার আন্ডারে বোর্ড থেকে রিমুভ করে দিচ্ছে। এখন এইখানে আলটিমেটলি কিছু কিছু ব্যাংকের লোনের এগেনস্টে যেগুলো শেয়ার লিয়েন করা ছিল সেগুলোতে মনে হয় বাংলাদেশ ব্যাংক এগুলা এখন জব্দ করে রাখছে, যে এটা বিক্রি করে হয়তো অকশনের মাধ্যমে এইটা টাকাটা রিকভার করবে লোনের। তো আইনগত জটিলতা বাধ্য যখনই এই আপনার রেজলিউশন একটা, কারণ আমরা অনেকদিন ধরে শুনছি শরিয়া ব্যাংকে একটা মার্জার হবে, 5টা বা 6টা বা আরো হয়তো ব্যাংক এই মার্জারের মধ্যে ঢুকবে। তো আলটিমেটলি হয়তো বছরের শেষে ডিসেম্বরের দিকে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে এখানে যে জটিলতাটা ওনাদের অপারেটিং এর ক্ষেত্রে, সেই জটিলতাটা হয়তো বাংলাদেশ ব্যাংক নতুন অ্যামেন্ডমেন্টে রিমুভ করে দিবে। এবং সেই ক্ষেত্রে যদি রিমুভ করে দেয়, আর অন্যান্য যেই কনফিউশন গুলো অ্যারাইজ করছে যে তাদেরকে বেসিক্যালি রোটেশন অফ ডাইরেক্টর যেটা পিএলসি তে করা লাগে সেটা করা লাগবে কিনা, বা তাদের পাওয়ার কতটুকু আছে, তারা কি নর্মাল ডিরেক্টরদের মতন এক্সারসাইজ করতে পারে, এইগুলো ব্যাপারে আসলে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ আপনি যদি আইনের একটা প্রভিশনকে ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে হয়তো ইন্টারপ্রিটেশনাল ইস্যুতে সমস্যা থাকতে হবে। বাট মাহমুদ সাহেব যেটা বললেন যে হলিস্টিক ওয়েতে দেখতে হবে, যে পলিসি গুলো দেখতে হবে, ব্যাংক কোম্পানিজ আইনকে দেখতে হবে, অন্যান্য রেগুলেশন গুলাকে দেখতে হবে এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স যেটা আছে সেটাকে দেখতে হবে। কারণ ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যখন তারা ডিসিশন নিবে যে আমরা রেজলিউশনে যাব, তখন কিন্তু তাদের ব্যাপক ক্ষমতা এবং 27 ধারাতে নতুন আইনের 27 ধারাতে স্পষ্ট লেখা। এখানে একটি বিষয় আমি একটু মাহমুদ হোসেন আপনার কাছে যেতে চাই। এই যে 11টা কমিশন হলো, কিন্তু অর্থনীতি নিয়ে বিশেষ যে ব্যাংকিং কমিশন নিয়ে আগে আলোচনা থাকলো তেমন কিছু কিন্তু হয়নি। তাহলে ব্যাংকিং খাতের সমস্যাটা হবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আলোচনা একটা ইস্যু, আর একটা হচ্ছে যে এখানে কতটা প্রোগ্রেস, যে কতটা হয়েছে বাংলাদেশ ব্যাংকিং এ, যে ব্যাংকিং সেক্টর পরিচালনায় এজ এ কেন্দ্রীয় ব্যাংক হিসাবে তাদের যদি আমরা ইনভলভমেন্ট বলি, সেটা পলিসিগত দিক থেকে বলি বা অপারেশনাল গত দিক থেকে আপনার হচ্ছে ইন্টারফারেন্সের কথা বলি, অথবা যদি ইভেন আমরা যদি একটা পাবলিক সেন্স মোবিলাইজেশনের কথা বলি, এই তিনটা সেক্টরেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এজ এ রেগুলেটর ইফেক্টিভিটি, ইফিসিয়েন্সি অথবা তার যে দৃশ্যমান অবস্থান, তিনটাই কিন্তু চরমভাবে উন্নতি হয়েছে। এবং এসব ক্ষেত্রে
বেশ কিছু যেমন একটা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট যেমন একটা হয়েছে, বা আপনার গ্রাহকদের আস্থায় ফিরিয়ে আনতে নতুন করে লিকুইডিটি সাপোর্টের কথা বলি, সেটা যে যতটা হয়েছে, ইভেন আপনার মনে করেন একটা ইন্টারন্যাশনাল ফার্ম দ্বারা কিছু কিছু ব্যাংকের কিন্তু অ্যাসেট কোয়ালিটি রিভিউর কথা বলা হয়, সেগুলা অলরেডি কমপ্লিট হয়েছে ফার্স্ট স্টেজের কথা। এবং এই অনুসারে কিছু কিছু ব্যাংকে মার্জ করার কথাও কিন্তু আপনার বলা হয়েছে, যদিও তার বাস্তবিক দিকটা আপনার বিবেচনার দাবি রাখে, বাট এগুলো কিন্তু বেড়েছে। এবং সেক্ষেত্রে সাকিব শিকদার, আমরা শুনলাম যে ব্যাংক মার্জিং এর বিষয়টি তিনি বলেন, কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কি সুপ্রিম কোর্টে কোনো বিশেষায়িত বেঞ্চ হতে পারে কিনা, মানে একজন লয়ার হিসেবে আপনি সেটা কি বলবেন? না, ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে মামলা শোনার বা অর্থনীতির মামলা শোনার তো স্পেসিফিক বেঞ্চ আছে এখন। এটাতে আপনার অ্যামালগামেশনের ইস্যুটা যদি থাকে, আপনি যদি অ্যামালগামেশনের গাইডলাইনটা দেখেন, সেখানে কিন্তু বলা ছিল অ্যামালগামেশন বা মার্জার বা এরকম ডিমার্জার স্কিমের যেটা আছে, সেটা কিন্তু আলটিমেটলি যে লাস্ট গাইডলাইনটা ছিল, সেই গাইডলাইনটা কিন্তু বলা আছে যখন বাংলাদেশ ব্যাংকের এই মার্জার অ্যামালগামেশন স্কিমটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর কিন্তু হাইকোর্টের কোম্পানি বেঞ্চে যাবে, এটা কিন্তু লেখা আছে। তো কোম্পানি বেঞ্চের কোম্পানি সেগমেন্টে যেই পাওয়ারটুক দেওয়া আছে কোম্পানি কোর্টের, হাইকোর্টের কোম্পানিজ অ্যাক্টের আন্ডারে, সেই কোর্ট সেই পাওয়ারটা তো এক্সারসাইজ করবে। আর রিকভারির ক্ষেত্রে, অর্থ ঋণের ক্ষেত্রে কিন্তু বা ব্যাংক কোম্পানিদের জন্য স্পেসিফিক। জি, মাহমুদ হোসেন এবং সাকিব শিকদার, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।